দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গ্যাস সংকটে কমছে দেশের শিল্প উৎপাদন, বন্ধ হবার শঙ্কায় অনেক কারখানা। পর্যাপ্ত মজুদ না থাকায় টিসিবি সুবিধাভোগীদের দেওয়া যাচ্ছে না আলু, পেঁয়াজ, চিনি, আমদানির চিন্তা সরকারের। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক সংস্কার, প্রাথমিক উপায় হিসেবে দেখা হচ্ছে সরকারি ব্যয় কমানোকে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গ্যাস সংকটের কারণে দেশের শিল্প কারখানার উৎপাদন প্রায় 40% মতো কমে গেছে। খরচ বেড়েছে গড়ে 30%-এর উপরে। শিল্প উদ্যোক্তারা বলছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে বন্ধ হতে পারে দেশের অনেক শিল্প কারখানা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা নারায়ণগঞ্জের মাদার কালার লিমিটেড, যাদের নিটিং ডাইং মিলে মাসিক উৎপাদন সক্ষমতা 4 লাখ কেজি। মাসে প্রায় 15 লাখ পিস টি শার্ট আর পলো তৈরির সক্ষমতা আছে কারখানাটির। তবে সাম্প্রতিক গ্যাস সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দৈনিক 12 PSI চাপের গ্যাস দরকার হলেও তারা পাচ্ছেন 1 থেকে 3 PSI চাপের গ্যাস। কখনো কখনো যা নেমে আসে শূন্যের কোটায়। আমরা পরিপূর্ণ লোড দিতে পারতেছি না জেনারেটর। আমাদের হচ্ছে জেনারেটরটা 1 মেগাওয়াট জেনারেটর, মানে 1000 কিলোওয়াটের। আমরা এখানে 368, 400, 450 কিলোওয়াটের বেশি লোড দিতে পারি না, কারণ আমাদের গ্যাস প্রেশার থাকে না। মাঝে মাঝে গ্যাস প্রেশার একেবারে শূন্য হওয়ার ফলে জেনারেটর একেবারে বন্ধ হয়ে যায়। মেশিনে চলা অবস্থায় যে ফেব্রিকগুলো ওগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে এগুলোকে ঠিক করতে হয়, পুনরায় রিলাইন করতে হয়। তখন উৎপাদন ব্যয় অনেক গুণ বৃদ্ধি পায়। তথ্য বলছে, তৈরি পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমের সদস্যভুক্ত কারখানার সংখ্যা 1624টি। বিকেএমের সদস্যভুক্ত কারখানা আছে 699টি। আর বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর আওতায় আছে 359টি কারখানা। ব্যবসায়ীদের দাবি, এসব কারখানার বেশিরভাগই এখন চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না, ফলে ব্যবহার করা যাচ্ছে না কারখানাগুলোর সক্ষমতার 60%। মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, এইটা একটা আমাদের উপর চাপ। আর দ্বিতীয়ত হলো যে পাচ্ছি না আমরা। মূল্য বাড়ার পরও যদি কন্টিনিউয়াস পর্যাপ্ত গ্যাস পাওয়া যেত, তাহলে কিন্তু আমরা প্রোডাকশন দিয়ে সেটাকে কাভার দেওয়ার চেষ্টা করতে পারতাম, কিন্তু সেইটাও কিন্তু পারছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে বহু ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। তৈরি পোশাক শিল্পের মতো একই সমস্যায় ভুগছে দেশের ইস্পাত শিল্প কারখানাগুলো। দেশে ছোট বড় মিলিয়ে ইস্পাত কারখানা আছে 2 শতাধিক, যার মধ্যে বড় কারখানা আছে 40টি। হিসেব বলছে, এসব কারখানাগুলোর বছরের উৎপাদন সক্ষমতা প্রায় 1 কোটি 10 লাখ টন। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পায় এই শিল্পের উৎপাদন প্রায় 40%-এর মতো কমে গেছে বলে জানান মালিকরা। এছাড়া বিকল্প জ্বালানির ব্যবহারের ফলে টন প্রতি উৎপাদন খরচ প্রায় 5000 টাকা বেড়ে গেছে বলেও দাবি তাদের। গ্যাস ব্যতি রেখে আমাদের রিহিটিং চলবে না, ওইটার কোনো বিকল্প নাই। ওটা কোনো বিদ্যুতে রান করে না অথবা অন্য কোনো প্রসেসে রান করে না, ওইটার জন্য গ্যাস এসেনশিয়াল। কিন্তু সেই গ্যাসের স্বল্পতার জন্য আমাদের বর্তমান উৎপাদন প্রায় 50 to 60% নেমে আসছে। এতে করে ওভারহেড কস্ট অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রোডাক্টের কস্ট বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছি। দেশের চাহিদা কমের কারণে আমরা এই কস্টটা কোনো প্রোডাক্টের উপর পাস অন করতে ব্যর্থ হচ্ছি, যাতে করে আমাদের ফ্যাক্টরি অনেক ক্ষেত্রেই শাটডাউন করার উপক্রম হয়েছে। ইস্পাত পোশাকের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিরামিক শিল্পেও। এ খাতের উদ্যোক্তারা জানান, দৈনিক 15 PSI চাপের গ্যাস প্রয়োজন হলেও তারা পাচ্ছেন মাত্র 2 থেকে 3 PSI। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আলু, পেঁয়াজ ও চিনির পর্যাপ্ত মজুদ না থাকায় এই পণ্যগুলো টিসিবি সুবিধাভোগীদের দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য এসব আমদানির কথা ভাবছে সরকার। সোমবার রাজধানীতে টিসিবির কার্ডধারীদের মাঝে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাজারে যখন নিত্যপণ্যের দর লাগামহীন, তখন ভর্তুকি মূল্যে পণ্য কিনতে এমন দীর্ঘ সারি নিম্ন আয়ের মানুষের। যেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। ট্রাক সেলের এ ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারকে মাসে একবার করে দেওয়া হয় চাল, ডাল, তেল কিংবা পেঁয়াজের মতো নিত্যপণ্য। পেঁয়াজ দিলে, আলু দিলে এগুলো আর একটু ভালো হয় না? আমরা মনে করেন ওইগুলো তো দাম বেশি বাহিরে। চাল, ডাল, তেল এই 3টা দেয়, মাঝে মাঝে চিনি দেয়, আর পেঁয়াজ, আলু এগুলো দিলে আরো ভালো হইতো। সোমবার উদ্বোধন করা হয় জুলাই মাসের পণ্য বিক্রির কার্যক্রম করাইলের টিএনটি কলোনির এই মাঠে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম দিন এখান থেকে পণ্য বিক্রি হয় 850 জন উপকারভোগীর কাছে, যারা 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল আর 5 কেজি
চাল পেয়েছেন 470 টাকায় বাজার মূল্যের অর্ধেক দরে। 50 টাকা 30 টাকা দামে কমে পাওয়া যায় তেলটা বা চাল যাই হোক, কিন্তু দেখা যায় একটু বেশি দিলে ভালো হতো পরিবারের জন্য। প্রতি মাসে মনে করেন যদি চাউল ডাউল তেলের সাথে যদি চিনির অঙ্কটাও মানে চিনিটাও দেয় আর তেলের অঙ্কটা যদি আর একটু বাড়ায় তাহলে আমাদের উপকার হবে আর কি। দেশে সার্বিক মূল্যস্ফীতি এখন 9.72%, আর গেল 3 মাস ধরে খাদ্যে তা 10%-এর বেশি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুন মাসে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.42%-এর ঘরে। এমন বাস্তবতায় ন্যায্য মূল্যে আলু, পেঁয়াজ আর চিনির মতো নিত্যপণ্য দেওয়ার দাবি উপকারভোগীদের। আগে তো পেঁয়াজ দিত, সাথে চিনি দিত, ওটা দিলে ভালো হতো আর কি। পেঁয়াজটা তো অনেকদিন ধরে দিচ্ছে না। আমরা চাউল ডাউল তেল প্রতি মাসে পাই আসতেছি, এবং বাকি 3টা যে পণ্য, যে চিনি, পেঁয়াজ এবং আলু, এই 3টা পণ্য দিলে আমাদের আরও উপকার হবে। অসুবিধা তো অনেকটাই হচ্ছে, আগে যেমন একটু বেশি পেতাম এখন একটু কম পাচ্ছি, এটাই অসুবিধা। আগে তো ডাল দিত, চিনি দিত। চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, পর্যাপ্ত মজুদ না থাকায় পেঁয়াজ চিনি দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য এসব আমদানির কথা ভাবছে সরকার। কিছু পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে, দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিভাবে মোকাবেলা করব, তো সেটা আমরা খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসবো। পর্যায়ক্রমে এসব পণ্য টিসিবির স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি সম্প্রসারণের কথাও জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টালমাটাল অর্থনীতি ব্রিটেনের নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ, যা ডুবিয়েছে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভকে। সরকারি ব্যয় কমানোকে প্রাথমিক উপায় হিসেবে দেখা হলেও এতে পরিষেবা খাত দুর্বল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে নতুন সরকারকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রায় 1.5 দশক পর নির্বাচনে জিতে যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। ডাউনিং স্ট্রিটের অফিসে বসেছেন নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 14 বছর ধরে টানা ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবির কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ অর্থনীতির টালমাটাল অবস্থাকে। বিশেষ করে গেল কয়েক বছর ধরে কঠিন দুরবস্থার মধ্যে যাচ্ছে দেশটির অর্থনীতি। গেল কয়েক বছর আর্থিক কৃচ্ছ্রতা, ব্রেক্সিট, করোনা মহামারীর মতো একের পর এক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। এমন সময় দ্রুতগতিতে বেড়েছে সরকারি ঋণ, যার প্রভাব পড়েছে জনজীবনে। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে কমেছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, কমেছে বিনিয়োগের পরিমাণও, যার প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতি আরও নেতিবাচক হয়েছে। এমনকি 2023 সালের শেষ প্রান্তিকে মন্দায় পড়ে ব্রিটিশ অর্থনীতি, যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে মন্দা কাটিয়ে উঠেছে দেশটি। দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক বক্তব্যে অবশ্য আশাবাদ জানিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। বলেন, এই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু হলো। The work of change began. We're a change Labour Party, and yesterday we started the work of changing the country. তবে পরিবর্তন যে সহজ নয় সেটা আগে থেকে জানিয়ে রেখেছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হওয়া র্যাচেল রিভস এরই মধ্যে বলেছেন, কোষাগারে বেশি অর্থ রেখে যায়নি বিগত সরকার, ফলে এগোতে হবে নতুন পরিকল্পনা নিয়ে। নতুন সরকারের সামনে বড় বোঝা উচ্চ ঋণের পরিমাণ, যা থেকে উত্তরণে কর হার বাড়ানো আর সরকারি ব্যয় সংকোচনের মতো উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এমন উদ্যোগে সরকারের পরিষেবা খাতগুলো দুর্বল হতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন তারা, যারা সরাসরি প্রভাব পড়তে পারে দেশটির জনগণের উপর। এতে ঝুঁকিতে পড়তে পারে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। বিশ্লেষকরা বলছেন, সংস্কারের দরকার হবে আর্থিক খাতের সরকারি ও বেসরকারি দুই জায়গাতেই। নজর দিতে হবে আর্থিকভাবে দুর্বল স্থানীয় সরকার, ভঙ্গুর অবকাঠামো, আবাসন ঘাটতি, গৃহহীনের ক্রমবর্ধমান সংখ্যা ও স্বাস্থ্য পরিষেবা সংকট সবখানেই। ক্রেডিট রেটিং সংস্থা S&P গ্লোবালের তথ্য বলছে, যুক্তরাজ্যের অর্থনীতিতে কর জিডিপি অনুপাত 100% কাছাকাছি। ফলে বড় ধরনের কর না বাড়িয়ে পরিষেবা খাত ও অবকাঠামো উন্নতি কঠিন। অর্থনৈতিক কাঠামোর সংস্কারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতেও বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে নতুন ব্রিটিশ সরকারকে। নির্বাচনী ক্যাম্পেইনে 730 কোটি পাউন্ড বা $930 কোটি ন্যাশনাল ওয়েলথ ফান্ডে বিনিয়োগের প্রতিশ্রুতি আছে লেবার পার্টির, যার একটা বড় অংশ যাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। অর্থ প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক বাণিজ্য প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা গেলে দ্রুত তথ্য প্রেরণ, যাচাই বাছাই সহ যে কোনো স্থান থেকে ব্যবসা পরিচালনা করা যাবে, যা কমাবে ব্যবসার খরচ ও সময়। জানান, ডিজিটাল সেবা নিশ্চিতে নতুন অর্থ বছরে বাজেটে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আলোচকরা বলেন, এই প্রক্রিয়ায় সবার আগে জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক ও বন্দর কর্তৃপক্ষকে ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। যদিও সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। We have seen that traditional trade involves various paper documents and processes. Manual handling would be reduced and through digitalization, and there will be less delays caused by lost or misplaced documents. Digital records would be instantly and seamlessly transmitted, verified, accessed and stored, leading to faster and more secure transactions. ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5564তে। বেচাকেনা হয়েছে 888 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 197টির, আর অপরিবর্তিত আছে 33টির দর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে পাওয়া কোটি ডলার এখন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে। এই অর্থ দিয়ে প্রাত্যহিক ব্যয় যেমন মেটাচ্ছে বিসিবি, তেমনি এখান থেকে ডলার ভাঙানোর পাশাপাশি ভোটার কাউন্সিলরদের জন্য আইপ্যাড কিনছে বোর্ড। শাকির রুবনের রিপোর্টে বিস্তারিত। 3,52,10,822.91 মার্কিন ডলার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে এবছরের 20 মে পর্যন্ত এই অর্থ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যা বোর্ডের কোষাগারের বর্তমান ব্যালেন্স। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর বিসিবি একমাত্র ক্রীড়া সংস্থা যারা তাদের আয় ব্যয় নির্বাহ করার জন্য সরকারের উপর নির্ভর করে না। বোর্ডের পুরো কার্যক্রম চলে নিজেদের আয়ে, আর এই আয়ের প্রধান উৎস আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট। 20 মে পর্যন্ত আইসিসি থেকে বিসিবি যে অর্থ পেয়েছে তার পরিমাণ প্রায় 415,48,77,103 টাকা। পুরো টাকাটা বিসিবি ব্যাংকে রেখেছে ডলার হিসেবেই। সেখান থেকে ডলার বিক্রি করে বিসিবি তাদের নিজস্ব ব্যয় মেটায়। আইসিসি থেকে পাওয়া যে ডলার ব্যাংকে ছিল, 27 মে পর্যন্ত বিসিবি সর্বোচ্চ রেট পেয়ে 10 লাখ ডলার বিক্রি করে ন্যাশনাল ব্যাংক এবং সমান পরিমাণ ডলার বিক্রি করে এনআরবি ব্যাংক লিমিটেডের কাছে। অর্থাৎ বিসিবি পায় প্রায় 23,60,00,000 টাকা। সমান পরিমাণ অর্থ বিসিবি রাখে তাদের নিয়মিত কার্যক্রম চলা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও। এ তো গেল মে মাসের কথা। এরপর জুনে টি-20 বিশ্বকাপেও অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ বিসিবি আয় করে $3,82,500, অর্থাৎ প্রায় $4,51,35,000 টাকা। আর প্রতি ম্যাচ জয় বাবদ বিসিবি পায় মোট $93,462, অর্থাৎ $1,10,28,516 টাকা। অর্থাৎ এবছরের টি-20 বিশ্বকাপ খেলে বিসিবির মোট আয় $4,75,962 টাকার অঙ্কে, যা $5,61,63,516। নিজেদের প্রাত্যহিক কাজের পাশাপাশি এই ডলার বিক্রি করা টাকা দিয়ে বার্ষিক সাধারণ সভার ব্যয়ও মেটায় বিসিবি। এবছরের মার্চে হওয়া বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিবির মোট ব্যয় ছিল $3,76,62,500 টাকা, আর সেখানে প্রতি কাউন্সিলরকে একটি করে অ্যাপল কোম্পানির আইপ্যাড দেয় বিসিবি। সেজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় দুবাই থেকে সরাসরি 185টি আইপ্যাড কিনে বিসিবি। তবে বিসিবির আয়ের উৎস আছে আরও। টিভি সত্ত্ব বিক্রি করেও আয় করে বিসিবি। জাতীয় দলের 2 বছরের হোম সিরিজগুলো টিভি সত্ত্ব বিসিবি প্রায় 11 কোটি টাকায় বিক্রি করেছে টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে। মাঠের বিজ্ঞাপন সত্ত্ব বিসিবি 3 বছরের জন্য বিক্রি করেছে ইমপ্রেস মাত্রা অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে প্রায় 13 কোটি টাকায়। টিকে গ্রুপকে ড্রিঙ্কিং পার্টনারশিপ দিয়ে বোর্ড পাবে প্রায় 65 লাখ টাকা, আর রবি আজিয়াটার কাছে টিম স্পন্সরশিপ বিক্রি করে 3 বছরে বিসিবি পাবে প্রায় 50 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 2টি আসরের টিভি সত্ত্ব টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে বিক্রি করে বিসিবি আয় করবে প্রায় 56 কোটি টাকা। এর আগেও নিজেদের খরচ মেটাতে ডলার বিক্রি করেছিল বিসিবি। মার্চের বোর্ড সভায় অনুমোদন পাওয়া সেই ডলারের পরিমাণ ছিল 50 লাখ। শাকির রুবেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।